ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স বা মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে DS-13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি প্রশ্ন, গান্ধী আর উইন চুক্তি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে। দেখো, গান্ধী আর উইন চুক্তি হয় 1931 সালে। তখন ভারতে আইন অমান্য আন্দোলন চলছে। গান্ধীজি অসহযোগ আন্দোলন 1920, অসহযোগ আন্দোলনের পর প্রায় 10 বছর পর এই আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন। এর অনেক কারণ আছে, কেন আইন অমান্য আন্দোলন পরিচালিত হয় তার অনেক কারণ আছে। এখন এই আইন অমান্য আন্দোলনের সময় এই গান্ধী আর উইন চুক্তি হয়। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 33 এই টাইমটার মধ্যে হয়েছিল। প্রথম যখন এই আইন অমান্য আন্দোলন শুরু হয়, তখন এটাকে দমন করার জন্য বা আইন অমান্য আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য ইংরেজ বা ব্রিটিশ সরকার জাতীয় কংগ্রেসের সাথে একটা আলোচনা করে প্রথম গোল টেবিল বৈঠক বসে। কিন্তু সেই গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়। দাবি দেওয়া, কংগ্রেসের দাবি দেওয়া সেখানে ব্রিটিশরা মেনে নেয়নি। তখন ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতবর্ষের শান্তি এবং এখানকার কোনো সমাধান, কোনো সমস্যার সমাধান করা এই জাতীয় কংগ্রেস ছাড়া ভারতীয় রাজনীতিতে আলোচনা করা সম্ভবই নয়। ভারতের জাতীয় রাজনীতিতে যে অশান্তি রয়েছে, যে সমস্যা রয়েছে, তার সমাধান করতে গেলে জাতীয় কংগ্রেসকে উপেক্ষা করা যাবে না। এই উপলব্ধি ব্রিটিশ সরকার করে প্রথম গোল টেবিল বৈঠকের পর, এবং সেই উপলব্ধি থেকে তারা জাতীয় কংগ্রেসের উপরে যত নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেয়। এবং গান্ধীজি যে এই সময় কারারুদ্ধ ছিলেন, সেই জেলে আটকানো ছিল গান্ধীজি, তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়, ব্রিটিশ সরকার মুক্তি দেয়। তা গান্ধীজিও দেখলেন ব্রিটিশ সরকারের এই যে পরিবর্তিত মনোভাব, এই মনোভাব লক্ষ্য করে গান্ধীজি ব্রিটিশ সরকারের সাথে একটা আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। দীর্ঘ 15 দিন ধরে আলোচনার পর দিল্লিতে ভাইসরয়, ভারতের ভাইসরয় এই আরউইন এবং গান্ধীজির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় 1931-এর 5ই মার্চ, যার নাম গান্ধী আরউইন চুক্তি। বা এটা দিল্লিতে এই চুক্তি হয়, দিল্লিতে বসে, তাই এর আরেক নাম দিল্লি চুক্তি। তা যা দিল্লি চুক্তি তাই গান্ধী আরউইন চুক্তি। এখন এই চুক্তিতে কি বলা হয়? এই চুক্তি যখন হয়, আলাপ আলোচনা যখন হয়, তখন ব্রিটিশ সরকার প্রথমেই কয়েকটি শর্ত ঠিক করে। যেমন এই হিংসাত্মক যে সমস্ত কার্যকলাপ হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়, সেই হিংসাত্মক কার্যকলাপে যারা অভিযুক্ত, যারা অ্যারেস্ট হয়েছেন, তারা বাদে বা তাদের ছাড়া আর বাকি সমস্ত মানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি, তাদেরকে মুক্তি দেওয়া হবে। সত্যাগ্রহ আন্দোলন যখন পরিচালিত হচ্ছিল, তখন যে সম্পত্তি ব্রিটিশ বাজেয়াপ্ত করেছিল, যে অর্থ বাজেয়াপ্ত করেছিল, সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, সেগুলো ফিরিয়ে দেওয়া হবে ভারতীয় জনসাধারণকে, সেগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। ব্রিটিশ এখানে বলে যে কোনো জরিমানা যেগুলো অনাদায়ী রয়েছে, যা এখনো আদায় হয়নি, সেই জরিমানা আর আদায় করা হবে না। তবে যা আদায় হয়েছে সেই জরিমানা কিন্তু আর ভারতীয়দের ফেরতও দেওয়া হবে না। এছাড়া পুলিশ এই আইন অমান্য আন্দোলনের সময় যে সমস্ত অত্যাচারগুলো করেছে, তার বিরুদ্ধে কোনো তদন্তেরও দাবি ভারতীয়রা করবে না। ভারতীয়দের তরফ থেকে দাবি করা হয় যে হিংসাত্মক যে সমস্ত কার্যকলাপ বন্ধ করার জন্য ব্রিটিশরা বিভিন্ন অর্ডিন্যান্স জারি করেছিল আইন অমান্য আন্দোলনের সময়। বিভিন্ন আইন, দমন পীড়নমূলক বিভিন্ন সরকারি আইন এই সময় চালু হয় এই আইন অমান্য আন্দোলন বন্ধ করার জন্য, এবং অর্ডিন্যান্স জারি হয়। এগুলো সব বাতিল করতে হবে। যে সমস্ত সরকারি কর্মচারীরা আইন অমান্য আন্দোলনের সময় আইন অমান্য করতে গিয়ে সরকারি চাকরি থেকে তারা পদত্যাগ করেছিলেন, তাদেরকে পুনরায় সেই চাকরিতে বহাল করতে হবে। মদের দোকানের সামনে পিকেটিং চলবে, অগ্নিসংযোগ করে সেখানে পিকেটিং চলবে। বিলেতি কাপড়ের দোকানের সামনেও পিকেটিং চলবে, বিলেতি কাপড় সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এর অধিকার ভারতীয়দের দিতে হবে। তার একটা কারণ হচ্ছে এই যে দেশীয় যে কাপড় আছে, সেই কাপড়, দেশীয় কাপড়ের যে শিল্প, তার উন্নতির জন্য এই বিদেশি কাপড় ভারতবর্ষে ঢোকা বন্ধ করতে হবে। তো এই কারণে দেশীয় শিল্পের উন্নতি অগ্রগতির জন্য বিদেশি কাপড়ের দোকানের সামনে এরকম পিকেটিং চলবে। তো এরকম দুই তরফ থেকে একাধিক দাবি এখানে রাখা হয়, এবং এই চুক্তিতে সেই সমস্ত দাবি মেনে নেওয়া হয়, একে অপরের দাবি মেনে নেয়, এবং এই আইন অমান্য আন্দোলন বন্ধ হয় বা প্রত্যাহার করে নেওয়া হয়। মানে কংগ্রেসও এখানে কথা দেয় যে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হবে, এবং যে কর বন্ধের আন্দোলন চলছিল
কৃষকরা করছিল। আইন অমান্য আন্দোলনে ব্যাপকভাবে কৃষকরা সাড়া দেয়, কারণ গান্ধী এখানে কর বন্ধের আন্দোলনের ডাক দিয়েছিলেন। মেদিনীপুর জেলায় ব্যাপক আকার ধারণ করে এই কর বন্ধের আন্দোলন। তাই সেই কর বন্ধের যে আন্দোলন সেটা প্রত্যাহার করে নেবে কংগ্রেস, এবং পাশাপাশি আইন অমান্য আন্দোলনও প্রত্যাহার করে নেবে। ফলে উভয়ের মধ্যে, কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে এই আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে, যার নাম গান্ধী আরউইন চুক্তি। এখন এই চুক্তিতে জাতীয়তাবাদীদের যে দাবি স্বরাজ, সেই স্বরাজের কোনো উল্লেখ নেই। আবার এই সময় 1931-এ এই সময়ই ভগৎ সিং গ্রেপ্তার হয়েছিলেন, তাকে ফাঁসি দেওয়া হয়, তার বিচার চলছিল এই সময়। তাই সেই ভগৎ সিংকে মুক্ত করার কোনো চেষ্টা গান্ধী কিন্তু করেননি। তিনি দাবি রাখতে পারতেন, কিন্তু সেই দাবি তিনি রাখেননি। তিনি চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন, এমনটা অনেকে বলছেন। করাচি অধিবেশন পরবর্তীকালে যখন হয় কংগ্রেসের, গান্ধীর সামনেই স্লোগান দেওয়া হয়েছিল যে ভগৎ সিংয়ের মৃত্যুর জন্য গান্ধী দায়ী। তা যাই হোক, সেই সময় সুভাষচন্দ্র বসু কঠোরভাবে সমালোচনা করেন এই গান্ধী আরউইন চুক্তিকে। তিনি বলেন এটা নৈরাশ্যজনক চুক্তি, হতাশাজনক চুক্তি। বামপন্থীরাও ব্যাপকভাবে কঠোর সমালোচনা করে গান্ধী আরউইন চুক্তির, কারণ কৃষকদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এই চুক্তির ভিতর দিয়ে। তো এই ছিল গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি। এর উপরে 5 নম্বর 250 ওয়ার্ডের অ্যান্সার এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। 6th সেমিস্টার হিস্ট্রি DS 13 5 নম্বরের প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি 1931। প্রথম গোলটেবিল বৈঠকের পর ব্রিটিশ এটা বুঝেছিল যে জাতীয় কংগ্রেস ছাড়া ভারতীয় রাজনীতিতে কোনো শান্তিপূর্ণ ও সমাধানযোগ্য আলোচনা সম্ভব নয়। তাই ব্রিটিশ সরকার কংগ্রেসের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয় ও গান্ধীজি সহ সমস্ত শীর্ষ নেতাদের কারামুক্ত করে। 1931 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরে আগ্রহী হয়ে ওঠে। সরকারি মনোভাবের এই পরিবর্তন লক্ষ্য করে গান্ধীজি ভাইসরয় আরউইনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। দীর্ঘ 15 দিন ধরে আলোচনার পর রাজধানী দিল্লিতে 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিকে দিল্লি চুক্তিও বলা হয়। দেখো চুক্তি শর্ত কী আছে। সাম্প্রদায়িক পটভূমি, কেন এই চুক্তিটা হচ্ছে, সাম্প্রদায়িক মতভেদে জাতীয় কংগ্রেসের অনুপস্থিতির কারণে প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়। ব্রিটিশ তাই জাতীয় কংগ্রেসের গুরুত্ব অনুভব করে কংগ্রেসের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা তুলে নেয় ও শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দিয়ে মৈত্রীর পটভূমি গড়ার চেষ্টা করে। জাতীয় নেতাদের মধ্যে তেজ বাহাদুর সপ্রু, জয়াকার প্রমুখ উদারপন্থী নেতৃবৃন্দ গান্ধীজি এবং বড়লাট আরউইন উভয়কেই আপোষ মীমাংসার অনুরোধ জানালে এক মৈত্রীর পটভূমি রচিত হয়। ব্রিটিশ সরকার বিভিন্ন শিল্পের শুল্ক আদায়ের ব্যাপারে নমনীয় নীতি গ্রহণ করলে দেশীয় বণিক ও শিল্পপতি গোষ্ঠীগুলি পরবর্তী গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার জন্য গান্ধীজিকে অনুরোধ জানান। অপরদিকে কংগ্রেসের একটানা আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত ব্রিটেনের ম্যানচেস্টারের বস্ত্র ব্যবসায়ীরাও কংগ্রেসের সঙ্গে আপোষ মীমাংসায় আসার জন্য ব্রিটিশ সরকারকে চাপ দেয়। ফলে গান্ধী আরউইন চুক্তির পটভূমি গড়ে ওঠে। এবার দেখো চুক্তি শর্ত। গান্ধী আরউইন চুক্তির ধারাগুলির মধ্যে অন্যতম ছিল সমস্ত দমনমূলক আইন ও অর্ডিন্যান্স প্রত্যাহৃত হবে। 2 হিংসাত্মক কার্যকলাপে অভিযুক্ত বন্দী ছাড়া অন্য সব বন্দীদের মুক্তি দেওয়া হবে। 3 সত্যাগ্রহ আন্দোলনে যোগদানের অপরাধে বাজেয়াপ্ত অর্থ ধনসম্পত্তি ফেরত দেওয়া হবে। 3 সমুদ্র তীরবর্তী অধিবাসীদের খাওয়ার জন্য নুন তৈরি করার অনুমতি দেওয়া হবে। বিলাতি কাপড় ও মদের দোকানে শান্তিপূর্ণ পিকেটিং বেআইনি ঘোষিত হবে না। দেশীয় শিল্পের উন্নতির জন্য ভারতীয়দের বিদেশি পণ্য বর্জন নীতি ব্রিটিশকে মানতে হবে। পুলিশের দমনমূলক কাজের জন্য কোনো তদন্তের দাবি জানানো যাবে না। অনাদায়ী জরিমানা সরকার মুকুব করবে, কিন্তু আদায় করা জরিমানা সরকার ফেরত দেবে না। পদত্যাগী সরকারি কর্মীদের আবার কাজে ফিরিয়ে নেওয়া হবে। প্যারা করে দেখো, অপরপক্ষে কংগ্রেস আইন অমান্য ও কর বন্ধ আন্দোলন প্রত্যাহার এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়। শেষ প্যারা, এই প্যারাতে গুরুত্বের উপরে লেখা আছে জাতীয়তাবাদীদের স্বরাজের দাবি এবং ভগৎ সিং ও তার সহকর্মীদের মৃত্যু দণ্ডাদেশ মুকুবের দাবি প্রত্যাখ্যাত হওয়ায় সুভাষচন্দ্র বসু প্রমুখ তরুণ নেতৃবৃন্দ গান্ধী আরউইন চুক্তিতে হতাশ ও ক্ষুব্ধ হন। জাতীয় নেতারা মনে করেছিলেন এই চুক্তি আসলে আইন অমান্য আন্দোলনের পিছনে ছুরিকাঘাত। এই চুক্তিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন বামপন্থীরাও, কেননা তাদের মতে এই চুক্তি দ্বারা কৃষক আন্দোলনের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। করাচি কংগ্রেসের অধিবেশনে তাই গান্ধীজির সামনেই স্লোগান ওঠে, ভগৎ সিং এর ফাঁসির জন্য গান্ধীজি দায়ী। সুভাষচন্দ্র বসু এই চুক্তির কঠোর সমালোচনা করে লেখেন, এটি ছিল দেশের রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ ও যুব সংগঠনের কাছে এক চরম নৈরাশ্যজনক চুক্তি। তো এই কথাটা এখানে ইংরেজিতে আবার লেখা আছে, তোমরা এটা দেখে লিখতে পারো।
তো এই ছিল গান্ধী আরউইন চুক্তি, তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।